প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ আমার সঙ্গে যিনি আছেন তাকে আসলে এক কথায় ডিসক্রাইব করা যাবে না। এত চমৎকার একজন মানুষ, যার ব্যক্তিত্ব দেখে আমি মুগ্ধ হই। অসম্ভব সুন্দর মনের একজন মানুষ এবং বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনয় শিল্পী দীপা খন্দকার। আপু স্বাগত, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং আপনার এই চমৎকার মিষ্টি হাসিটা দেখলে আমার মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আপনার হাসিটাও খুব সুন্দর, আমি দেখছিলাম যে এত সুন্দর করে কথা বলছিলেন, খুব ভালো লাগছিল। ধন্যবাদ আপু। একটু জানতে চাই যে কথাগুলো আমি বলছিলাম, যে একজন মানুষ দেখতে যেমন মিষ্টি, ভীষণ সুন্দর, তার ব্যবহার, তার ব্যক্তিত্ব মানুষকে এত বেশি আকর্ষিত করে, আবার তার অভিনয় এত চমৎকার। এই যে কম্বিনেশনটা, এটা কি করে সম্ভব? আমি বলতে পারবো না, কারণ এগুলো আসলে কোনো কিছুই কেউ ইচ্ছা করে তৈরি করতে পারে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, একটা চর্চা সবসময় থাকে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে মানে ইন্টেনশনালি করা যায় না, আসলে ভেতর থেকে আসতে হয় বিষয়টা। আমি হয়তো এরকমই, হয়তো ছোটবেলা থেকেই এরকম বা এইভাবেই গড়ে উঠেছি। মানুষের পারিপার্শ্বিকতা, গড়ে ওঠা সবকিছু মিলেই কিন্তু তার ব্যক্তিত্ব তৈরি হয়। ওইভাবেই তৈরি হয়েছে। একদম ব্যক্তিত্ব নিয়ে যেহেতু কথা হচ্ছে, একদম আজকের শুরুটাই ছোটবেলায় ফিরতে চাই, কারণ আপনার অভিনয়ের শুরু, কাজ করা সবাই তো দেখে, মুগ্ধ হয়। একটু ছোটবেলার গল্পটা আজকে জানবো, যে কিভাবে কেটেছিল, কাদের সঙ্গে কেটেছে, বা পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল? কেটেছে আমার আসলে মিক্সড, যাদের সাথে কেটেছে, যেমন আমার খালা ওই দিন বলছিলেন আমার অন্যান্য ফ্রেন্ডদেরকে যে আমি ছোটবেলায় বস্তির ছেলেদের সাথে সময় কাটাতাম, এরকম একটা ব্যাপার ছিল যে ওদের সাথে আমি ফুটবল খেলতাম রাস্তায়, ওদের সাথে আমি সাইকেল চালাতাম। তো বলে যে দীপার ফ্রেন্ডরা তো কেউ ডিম বিক্রি করে, কেউ রিক্সা চালায়, এরকম একটা বিষয়। তো মানে আমার ওইরকম বাজ ছিল জায়গাটা নারায়ণগঞ্জে। হ্যাঁ, আমার বাজ বিচারটা ছিল না যে আমি এর সাথে মিশবো বা এর সাথে মিশবো না, এরকম বিষয়টা ছিল না। আর আমার যেটা মনে হতো যে আমি কমফোর্টেবল যাদের সাথে, বা খেলতে পছন্দ করতাম, অনেক ছোটবেলায় আমি খুব খেলাধুলা করতাম। সো যেখানে আমি খেলাধুলা করার সুযোগটা পেতাম, সেটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। আর এখনকার মতো রাস্তাঘাটে তো অনেক মানে রিক্সা গাড়ি এত ছিল না, রাস্তা অনেক ফাঁকা থাকতো, রাস্তার মধ্যে বিকালবেলা খেলা যেত। সো দেখা যেত যে, আর আমরা থাকতাম 4 তলার উপরে, সাইকেল চালাতাম, সাইকেলটা ওঠানো নামানোর জন্য মনে হতো কি যে আমার ওই ফ্রেন্ডগুলা কি দরকার, ওরা এসে উপর থেকে সাইকেল নামাতো, বা আমাদের চালানো শেষ হয়ে গেলে আবার উপরে দিয়ে যেত। মানে এই যে এক ধরনের মানে ফিলিং কাজ করতো, ওটা একটা খুব ভালো ইয়ে ছিল। তারপর আমার স্কুল ফ্রেন্ড যারা ছিল, স্কুলে যাদের সাথে আমার সময় কাটাতাম, তাদের সাথে যেমন এখনো পর্যন্ত আমার যোগাযোগ আছে, তাদের সাথে এখনো আমাদের দেখা হয়, বিভিন্ন সময় গেট টুগেদার হয়, ভালো লাগে সবকিছু মিলে আর কি। একদম। এই যে আপু বললেন যে আপনার খালা তো এখন মজা করে বলে যে দীপার ফ্রেন্ডরা তো একজন ডিম বিক্রি করে বা একজন হয়তো কোনো কাজ করছে, তো সেই সময়টা কেমন ছিল? তখন কি বাবা মা বলতেন যে তুমি কেন ওদের সাথে মিশছো? না, এরকম কিছু না, এদের এরকম কিছু বলতো না। আমি একটা কথা সবসময় বলি যে আমি আসলে অনেক ব্লেসড, কারণ আমাদের মিডিয়াতে অনেকের মুখে শুনি যে বাবা মা এটা না করতেন, গান গাওয়া যাবে না, মিডিয়ায় কাজ করা যাবে না, বা এটা করা যাবে না, ওইটা করা যাবে না, খেলাধুলা করা যাবে না। অনেকেই যারা খেলাধুলা করে প্রফেশনালি, তাদের মুখে শুনি যে বাবা মারা সাপোর্ট দিত না খেলাধুলার ব্যাপারে, বা মিডিয়াতে যারা কাজ করে তারা শুনি যে বাবা মা সাপোর্ট দিত না। আমার লাইফটা টোটালি ডিফারেন্ট। আমাদের বাসায় এরকম না বলে কিছু ছিল না, যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম কিছু ছিল না। আমাদের বাসার কথা ছিল, তুমি সব কিছু করতে পারবা, শুধু তোমাকে লেখাপড়াটা ঠিকঠাক করতে হবে, সব করো, কোনো সমস্যা নেই, মানে গান গাও, হ্যাঁ, কিন্তু লেখাপড়াটা করতে হবে, মানে তোমাকে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এটা ছিল আসলে বাইন্ডিং একটা, যে এর বাইরে তুমি খেলাধুলা করতে চাও, মিডিয়ায় কাজ করতে চাও, নাচ করতে চাও, গান করতে চাও, কোনো কিছুতে কোনো বাধা ছিল না। সো মানে আমি যে কারণে আমার কাছে মনে হয় যে আমি অনেক ব্লেসড আসলে। নিঃসন্দেহে।
এবং আপব্রিঙ্গিংটা আসলে এত চমৎকার ছিল বলেই আপনার ব্যক্তিত্বতে আমরা আসলে এতটা মুগ্ধ হই, এটা নিঃসন্দেহে বলাই যায়। আপু, এই যে ছোটবেলায় বেড়ে ওঠা, পড়াশোনার একটা ভালো মানে ভালো ফল করার তো একটা চাপ ছিল, যেহেতু বাসার মানুষ বলতেন যে পড়াশোনাটা করতে হবে, বাকি যা করো। পড়াশোনাটা কি আসলে ঠিকঠাক করতেন? হ্যাঁ, আমি মোটামুটি সেই সময় বলা চলে ভালো স্টুডেন্টই ছিলাম, কারণ এখন যেমন জিপিএ দিয়ে কাউন্ট হয়, জিপিএ 5 সবাই পায়, এরকম একটা ব্যাপার ছিল। আমাদের সময় ছিল স্টার মার্কস। আচ্ছা, সো আমি স্টার মার্কসই পেয়েছিলাম এসএসসিতে। কোন বিভাগ থেকে? আমি সায়েন্স থেকে। আমি এসএসসি এইচএসসি দুটোতেই সায়েন্স ছিলাম, পরে গ্র্যাজুয়েশনে গিয়ে কমার্স পড়েছি। এই যে বিভাগ জিজ্ঞেস করার আসলে এটাই কারণ ছিল যে তখন আসলে সায়েন্স, হ্যাঁ, ভালো স্টুডেন্ট না হলে সায়েন্স পড়া যেত না। না, তারপরে বড় কথা হচ্ছে সায়েন্স থেকে ভালো রেজাল্ট করলে বাবা মার এক্সপেকটেশন আরো বেড়ে যায় যে ডক্টর বা ইঞ্জিনিয়ার হবে, এরকম একটা ব্যাপার থাকে। আমার ব্যাপারেও তাই ছিল, যেহেতু অলমোস্ট 1000 মার্কসের মধ্যে আমি প্রায় 800 মার্কস পেয়ে আমার এসএসসি করেছি। তো তখন তো একটা প্রেশার, মানে এক্সপেকটেশন, প্রেশার না এক্সপেকটেশন ছিল যে হয়তো ডাক্তারি পড়বো বা এরকম কিছু একটা। পরে ইন্টারমিডিয়েটের পরে যখন মানে আমি মিডিয়ায় কাজ শুরু করি, এবং আমি তো একটা এয়ারলাইন্সে ছিলাম এয়ার হোস্টেস হিসেবে। তো যখন ওখানে জয়েন করি, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছিল যে সম্ভব না, এত প্রেশার, এই দুইটা কাজে আমি এত ইনভলভ হয়ে গেছিলাম। আর মিডিয়াতে কাজ শুরু করার পরে দেখা যাচ্ছিল যে অনেকে হয় না, স্ট্রাগলিং একটা সময় যায়। আমার ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল না। আমি যেদিন থেকে কাজ শুরু করেছি বা যেদিন থেকে আমার ফার্স্ট নাটক অন এয়ার হয়েছে, আমি 99-এর মার্চ মাসে শুটিং করেছি প্রথম, জুন মাসে আমার নাটক অন এয়ার হয়েছে, এবং বাকি 6 মাসে মিনিমাম আমি মনে হয় 20-30টা নাটক করে ফেলেছি। সেই সময় 20-30টা নাটক কিন্তু অনেক ছিল, আর সেই সময় তো এত চ্যানেলও ছিল না। হ্যাঁ, সো দেখা যায় যে আমার আসলে স্ট্রাগল ওইভাবে করতে হয়নি। সো আমি অনেক ব্যস্ত হয়ে গেছিলাম ওই সময়। তখন মনে হয়েছে যে না, আসলে আমার পক্ষে এরকম, যদি আমি এখন ডাক্তারি পড়তে যাই বা এরকম একটা কঠিন কোনো সাবজেক্টে, যেমন আমার কেমিস্ট্রিতে আমার মার্কস খুব ভালো ছিল, কেমিস্ট্রি নিয়ে যদি পড়তে যাই তাহলে আমার আসলে আর কিছুই করা হবে না। যে কারণে শিফট করে তারপরে কমার্সে গিয়ে আমি পড়াশোনাটা ওভাবে করে শেষ করা। কিভাবে আসলে শুরুটা হলো? টিভি নাটকের কথা বলছিলেন। শুরু বলতে লালমাটিয়া কলেজে পড়েছি আমি, আমার কলেজ লালমাটিয়া। তো লালমাটি কলেজে যখন পড়তাম, দেখা যেত যে পাশেই ওই যে লিফলেট পোস্টার টাইপের থাকে না, এরকম দেয়ালে দেয়ালে লাগানো থাকে, যে অভিনয় শেখায়, তারপরে ফ্যাশন শো শেখানো হয়। তখন সুইটি আপু, তানিয়া আপু, নোবেল ভাই, মোয়াপু, এরা অনেক হিট, তারা খুব পরিচিত ছিল মডেল হিসেবে, পোস্টারে দেখা যেত তাদেরকে। তো ওই পোস্টারটা এরকম ছিল যে ওনারা শেখাবেন ফ্যাশন শো করা, এরকম। তো ওইটা দেখে আমার ফ্রেন্ডরা বলছিল যে চল আমরা যাই অ্যাটলিস্ট কিছু শিখে না শিখে ওদেরকে তো দেখতে পারবো, এরকম একটা ব্যাপার ছিল। তো 1 মাসের একটা কোর্স ছিল ফ্যাশন শোর, ওখানে ক্যাটওয়াক শেখানোর, সব কিছু মিলে গ্রুমিং সেশন আর কি। তো ওখানে আমরা, যেহেতু লালমাটিয়ায় আমার কলেজ ছিল, লালমাটিয়াতে ধানমন্ডি 27 নম্বরে ওদের ওইটা ছিল, যে ওই ইনস্টিটিউটটা, ওখানে ওরা শেখাতো। তারপরে আমরা সবাই, আমার 4-5টা ফ্রেন্ড মিলে আমরা ওখানে যাই। ওখানে যাওয়ার পরে শেখার জন্য ভর্তি হই, 1 মাসের কোর্স। তারপর দেখা যায় যে একটা পরীক্ষার মতো হয়, ফাইনালি আমি ফেল করি আর কি, যে আমি কিছুই পারিনি এরকম অবস্থা। কিন্তু যেটা হয়, ওখান থেকে ওরা একটা ফটোশ্যুট করে, ফটোশ্যুট করে মানে আমাদের এন্ড হিসেবে, যে সবার যারা ওখানে পার্টিসিপেন্ট ছিল সবার একটা ফটোশ্যুট ওরা করে দেয়। তো ওটা আমার লাইফের ফার্স্ট ফটোশ্যুট, মানে ক্যামেরার সামনে ফার্স্ট দাঁড়ানো, মেকআপ, প্রফেশনালি মেকআপটা একদম ফার্স্ট টাইম করা। আমার এখনো মনে আছে যে আমাদের টিঙ্কু ভাই, শাহরুখ আমিন টিঙ্কু ভাই আমাকে প্রথম লিপস্টিক দিয়ে দিয়েছিল, টিপ পরিয়ে দিয়েছিল, টিঙ্কু ভাই সাজিয়ে দিয়েছিল ওই দিন। তো সাজিয়েটা দিয়ে ছবি তুলে, রিপন ভাই একজন খুব ভালো ফটোগ্রাফার সেই সময়, উনি ছবি তোলার পর তো শেষ, চলে আসি, আর কোনো খোঁজ টোজ নাই। ওরা ওখান থেকে, ওটা হচ্ছে ওই অর্গানাইজেশনটার নাম ছিল কারুজ। তো কারুজ থেকেই বিভিন্ন অ্যাড ফার্মগুলোতে ওরা ছবিগুলো পাঠিয়েছিল।
তারপরে লিপটন তাজা চায়ের বিজ্ঞাপনের জন্য প্রথম ওই ছবি দেখে ওরা আমাকে কল করে। মানে প্রথম তাহলে শুরুটা হয়েছিল বিজ্ঞাপন থেকে? বিজ্ঞাপন থেকে 98-এর নভেম্বরে আমি ফার্স্ট শুট করি। তার মানে আপু আপনি নিঃসন্দেহে অনেক সৌভাগ্যবান ছিলেন, কারণ বিজ্ঞাপন এত বেশি দেখানো হয় টেলিভিশনে যে মুখটা সবার মুখস্থ হয়ে যাবে। আর লিপটন তাজা তো অনেক বড় একটা ব্র্যান্ড, বিশাল একটা ব্র্যান্ডের মানে সুযোগ পাওয়া, এবং ওটা একটা কলকাতার বিজ্ঞাপন, মানে ইন্ডিয়ান একটা বিজ্ঞাপন, কলকাতারও ঠিক না, বম্বের একটা বিজ্ঞাপন, সেটার কপি করার একটা বিজ্ঞাপন ছিল যে বাংলায়, এখন যেমন বাংলায় ডাব করে করা হয় তখন সেটা হতো না, পুরোটাই বাংলাদেশের জন্য করা হতো, ওটাই সেম কপি বাংলাদেশে মডেল বাংলায় করা, এরকম আর কি। তো শুট হয়েছিল ব্যাংককে এবং বিশাল বড় ক্যানভাসের একটা কাজ ছিল। প্রথম শুট ব্যাংককে? হ্যাঁ, এবং বিশাল বড় বিলবোর্ড ছিল তখন আমার সোবানবাগ মসজিদের এই জায়গাটাতে, অনেক বড় একটা, মানে প্রথম এত বড় বিলবোর্ড, মানে বিশাল বড় বিলবোর্ড। এখন তো ওই বিলবোর্ডের চল নাই, তখন অনেক বড় বিলবোর্ড ওখানে টানানো হয়েছিল। তো মানুষ আসলে বুঝতে পারেনি যে ওটা বাঙালি কোনো মেয়ে ছিল। মানে আমার যে খুব বেশি লাভ হয়েছে লিপটন তাজা চায়ের বিজ্ঞাপন করে তেমন না, সবাই ভেবেছে ওটা ইন্ডিয়ান কোনো মেয়ে হবে, কারণ বাংলাদেশের কেউ না, এত বড় বিলবোর্ড এবং নতুন মুখ, এত কোথাও দেখেনি আগে, দেখেনি, সে কি এরকম চান্স পাবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যেটা হয়েছিল যে ওইটা দেখে পরে নারায়ণগঞ্জেই আবার আমাদের পরিচিত ঠিক না, নারায়ণগঞ্জেরই একজন, উনি জাহাঙ্গীরনগর থেকে পাশ করেছেন নাট্যতত্ত্ব বিভাগ থেকে, উনি একটা নাটক বানাবেন এটিএনের জন্য। তখন স্যাটেলাইট চ্যানেল হিসেবে শুধুমাত্র এটিএন এসছে, মাত্রই এটিএন শুরু হয়েছে। তো তখন এটিএনের জন্য উনি একটা সিরিয়াল করবেন, তখন ওনাকে কেউ একজন বলেছে যে এরকম আমাদের নারায়ণগঞ্জেরই একটা মেয়ে, ও তো বিজ্ঞাপন করেছে, লিপটন তাজা চায়ের অ্যাড করেছে, আপনি ওকে দেখতে পারেন, কারণ আপনি যেহেতু একদম নতুন কাউকে চাচ্ছেন এবং বয়সটাও চাচ্ছে এরকম 18-19 বছর বয়স এরকম চাচ্ছে। তো তারপর আমাকে কল করার পরে আমি যাওয়ার পরে বলে যে এরকম, আমাকে স্ক্রিপ্টটা পড়ে শোনায় যে এরকম একটা ক্যারেক্টার। তো আমি বললাম যে অভিনয় কীভাবে করতে হয় আমি তো জানি না, ওইটা তো করেছি কারণ ওরা আমাকে একটা দিয়ে দিয়েছিল, জাস্ট কপি করেছি আমি এরকম, কিন্তু অভিনয় তো কখনো করিনি, অভিনয় আমি শিখিও নি, কখনো জানি না আসলে অভিনয় কিভাবে করতে হয়। তখন উনি বললো যে না, আমার মনে হয় আপনি পারবেন, কারণ আপনি ডায়লগগুলো পড়লে আমার মনে হয় আপনি পারবেন। ঠিক আছে, দেখা যাক, উনি যেহেতু বলছে, আত্মবিশ্বাসটা পেলেন? হ্যাঁ, আর আত্মবিশ্বাস পাইনি আসলে, মনে হয়েছিল কি যে অভিনয়টা মনে হয় ডিরেক্টররা বলে দেয়, মানে আমার তো কোনো ধারণাই ছিল না, মানে আমার ফ্যামিলি বা পারিপার্শ্বিক আমি কাউকেই চিনতাম না, বা আমি কাউকে কখনোই দেখিনি যে এ অভিনয় করে। আচ্ছা না, যে পাশে থাকে, শুটিং কিভাবে হয় কখনো তো দেখাই হয়নি। শুটিং বিষয় তো বাদই যাক, মানে টেলিভিশনে চেহারা দেখানোর, কাউকে যে চেনা পরিচিত এরকমই আমি কাউকে চিনতাম না। তো তখন আমার মনে হয়েছে যে আমি কিভাবে অভিনয় করে, নিশ্চয়ই ডিরেক্টর বলে দেয়, তারপরে মানুষ অভিনয় করে। তারপর শুটিং শুরু হলো, শুটিংয়ে গেলাম, মেকআপ ম্যান সাজি টাজি দিল, কাপড় চোপড় দিল, ডিরেক্টর বলল যে এরকম শাড়ি পরতে হবে, গ্রামের মেয়ের একটা ক্যারেক্টার ছিল। তারপর পড়লাম তো 5 পর্বের শ্যুট হলো, রাত বেশ কয়েকদিন, 8-10 দিন মনে হয় শ্যুট করেছিলাম। শ্যুট হলো, তারপরে জুন মাসে এটিএনে অন এয়ার শুরু হলো। প্রথম পর্ব অন এয়ারের পরে আমি তো দেখে লজ্জায় শেষ, এগুলো আমি কি করেছি, আমি এত মেকআপ দিয়েছি এরকম, এটা কোনো কথা, আমি এভাবে কীরকম করে হেঁটেছি, মানে এটা তো গ্রামের কোনো মেয়ে এভাবে হাঁটে না বা এভাবে মেকআপ দেয় না, এরকম সাজেও না। এই ডিরেক্টর কি তখন কিছু বলেনি যে তুমি এভাবে করো বা কোনো ইনস্ট্রাকশন দেয়নি? উনি যতটুকু দিয়েছে, মানে আসলে হয় কি, ওইটা ওনারও ফার্স্ট কাজ ছিল, ওনার ফার্স্ট লেখা, ফার্স্ট ডিরেকশন। সো উনি আসলে হয়তো ওইগুলো নিয়ে, ডায়ালগস নিয়ে, ওগুলো নিয়েই বেশি কনসার্ন ছিল। উনিও নিজেও বুঝতে পারে নাই যে এখন যেমন যে আচ্ছা না, মেকআপের ব্যাপারটা অনেকে বোঝে, আবার অনেক ডিরেক্টর কিন্তু বোঝেও না, আর্টিস্টরা যেটা করে সেটাই ওনারা মেনে নেয়। তো ওইরকমই ব্যাপারটা ছিল।
তো তারপর আমি দেখে আমি ওনাকে বললাম যে না 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 আমি আর করব না, কারণ হচ্ছে খুব বাজে হয়েছে, খুব জঘন্য, আমাকে দেখে এত বাজে লেগেছে যে আমি এরকম লাল লিপস্টিক দিয়েছি, এরকম চকচকে শাড়ি পরেছি, এমন করে বসেছি হেঁটেছি নিজের মতো করে, এটা তো গ্রামের মেয়ের মতো একদমই লাগছে না, সো আমি করব না। তখন উনি আমাকে বলে এই যে আপনি বুঝতে পারছেন যে আপনার কিছু হয়নি বা এটা গ্রামের মেয়ে এরকম হয় না, তার মানে হচ্ছে আপনাকে দিয়ে হবে, কারণ হচ্ছে আপনি ভুলগুলো বুঝতে পেরেছেন, কারণ ম্যাক্সিমাম মানুষ নিজের ভুলটা বুঝতে পারে না, সবাই মনে করে আমি যেটা করেছি সেটা খুব সুন্দর হয়েছে। একদম অবজারভেশন পাওয়ারটা আসলে খুব জরুরি একজন অভিনয় শিল্পীর জন্য। হ্যাঁ, তখন উনি আমাকে বলল যে আপনি যেখানে আমরা শুট করব আপনি ওখানে একটা মেয়েকে কপি করেন, দেখেন, ফলো করেন যে ও কি করছে, ও কিরকম গেট আপ নিয়েছে, ও কেমন কাপড় পরেছে, ও কিভাবে কথা বলছে, ওকে ফলো করেন, আমার মনে হয় হয়ে যাবে। তারপর র্যাপিড চেঞ্জ, এই যে পরের পর্বগুলো আর কি অনেক ডিফারেন্ট ছিল, এবং সেই পর্বগুলো দেখে প্রথম নাটক দেখেই আফজাল ভাই, তারপর ইমদাদুল হক মিলন, জাহিদ ভাই, টনি ভাই, তকির ভাই, ওনারা এত অ্যাপ্রিসিয়েট করেছিল যে সবাই তখন আমার নাম সাজেস্ট করতো নাটকে নেয়ার জন্য, যে ওনাদের অপোজিটে কাজ করার জন্য সবাই তখন, তার মানে একদম তখন থেকে মানে খুব দ্রুত লাইফটা চেঞ্জ হয়ে গেল একদম ফার্স্ট নাটকের পরে। তারপরে তো তুমুল জনপ্রিয়তা, আপু বলছিলেন যে 6 মাসের ব্যবধানে আসলে এতগুলি নাটক, এবং তখন যেহেতু অত চ্যানেলও ছিল না, এটা একটা বড় ব্যাপার। সেই সময় জনপ্রিয়তার তুঙ্গে তখন হুট করে আমরা জানি যে শাহেদ আলী ভাইয়ের সঙ্গে আপনার পরিচয় এবং হুট করে বিয়ে, কি করে আসলে সম্ভব হলো, বা এই যে ডিসিশনটা নেয়া, এটাও তো একটা কি সাহসী ডিসিশন ছিল কিনা? সাহসী বলবো না, এখন আসলে তখন মানে তখন আসলে সাহসী মনে হয়নি, এখন ভাবলে মনে হয় যে আসলে তো এটা আসলে বিশাল বড় ডিসিশন, বা কি করে মানুষ এভাবে, আমার বাচ্চারা এভাবে বলতে চাইলে আমি মানে আসলে আমি ধাক্কা খাবো, যে আমার ছেলেমেয়েরা যদি বলে কখনো যে আমি 2 দিন আগে একজনের সাথে মিট করেছি, তাকে আমি বিয়ে করতে চাই, এরকম হলে আমি নিজেই ধাক্কা খাবো। তখন আসলে এরকম আমার কাছে মনে হয়। পরিচয়টা কিভাবে হয়েছিল? পরিচয়টা হয়েছে, ও তো একটা আমাদের যে গিয়াসুদ্দিন সেলিম ডিরেক্টর, ওনার সাথে ও অ্যাসিস্ট করতো আর থিয়েটার করতো, ও প্রাচ্যনাট্যে ছিল মানে আছে এখনো প্রাচ্যনাটই করে। প্রাচ্যনাটে আমি জানতাম যে ও প্রাচ্যনাট করে, কারণ আমি নিজেও প্রাচ্যনাট্যে অ্যাক্টিং স্কুলে ঢুকেছিলাম ওদের ফার্স্ট ব্যাচে 2000-এ। তারপর তখন তো ওরা ক্লাস নিয়েছে এবং ওইভাবে মানে ইন্টারাকশনটা কখনো হয়নি, আর ওরা স্টুডেন্টদের সাথে যেটা হতো যে খুব হ্যাঁ সেই এরকম ধমক টমক দিয়ে বসিয়ে রাখা টাইপের ইয়ে ছিল। আর আমার সাথে ব্যাপারটা আরও খারাপ ছিল কেন, এখন আমি খুব অবলীলাই এটা বলি বা বলতে চাই, সেটা হচ্ছে এক ধরনের থিয়েটারের মানুষদের এক ধরনের ব্যাপার ছিল, যারা থিয়েটার না করে একটু পরিচিত হয়ে যায় তাদেরকে ওরা ঠিক পছন্দ করে না, মানে তাদের প্রতি তাদেরকে কত নেগলেক্ট করা যায় এরকম একটা অ্যাটিটিউড ছিল, মানে আমার সাথে বিশেষ করে। মানে আমি অনেক ব্রাইট ছিলাম দেখতে, ফেয়ার, এটা নিয়েও হয়তো ইয়ে করতো যে হ্যাঁ গায়ের রং দিয়ে চান্স পায়, বা হচ্ছে আসছে বিজ্ঞাপনের মেয়েরা তো সব জায়গায় চান্স পায়, এরকম একটা ব্যাপার। মানে আমি বিজ্ঞাপন করে আসছি, এটা একটা অপরাধ, আমি দেখতে ভালো, এটা একটা অপরাধ, মানে এরকম এগুলো একটা সবকিছুই অপরাধ, এরকম একটা ব্যাপার ছিল। সো কোনো রকমে ওটা আর কি, ওটা ফাইনালি আমি আর কমপ্লিট করতে পারিনি, কারণ এগুলো নিয়ে অনেক ঝামেলা ছিল, প্লাস আমি এত ব্যস্ত ছিলাম আমিও প্রপারলি টাইম দিতে পারতাম না ওখানে। তো একদিন মিস করলেই পরের দিন ওরা খুব বাজে বিহেভ করতো, তখন মনে হতো যে না থাক, দরকার নেই, যাব না। তো তখন আসলে খেয়াল করে ওকে কখনো দেখা হয়নি, জাস্ট দেখেছি 1-2 বার, কিন্তু মাথায় ছিল না আর কি। পরে যখন গিয়াসুদ্দিন সেলিমের একটা কাজ করতে গেলাম, যাওয়ার পরে ওই শ্যুটটা ছিল ওদের বাসায়, মানে আমার যে শ্বশুর বাড়ি আর কি, ওই বাসাতেই শ্যুট ছিল। তো আমার বিকালবেলা একটা সিন ছিল ওই বাসায়, তখন আমাকে ওই বাসায় কল দেয়, বলে যে সেলিম ভাই কন্ট্যাক্ট করছিল, সেলিম ভাই বলেছিল যে এরকম এখানে শ্যুট হবে, ওখানে আসো। তারপরে গেছি, তো যাওয়ার পরে দেখলাম যে ও হচ্ছে অ্যাসিস্ট করছে এবং ও হচ্ছে কো-আর্টিস্ট আমার ওখানে।
আচ্ছা, তারপরে শ্যুট করলাম একটা সিন, শ্যুট টুট করে আসার পরে পরের দিন আবার শ্যুট ছিল, পরের দিন সারাদিন ধরে শ্যুট করলাম। করার পরে বিষয়টা এরকম ছিল যে তার আগের থেকে তো আসলে দেখা যেত আমার 22 এইজ থেকেই মানে বাসায় বিয়ে 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 মাথা খারাপ অবস্থা ছিল, মানে বিয়ে করতে হবে বিয়ে করতে হবে এরকম একটা ব্যাপার, খালি ছেলে দেখা হচ্ছে চারপাশে, মানে এই এখান থেকে ছেলে নিয়ে আসে, ওখান থেকে ছেলে নিয়ে আসে, এই প্রপোজাল নিয়ে আসে, ও প্রপোজাল নিয়ে আসে, এরকম একটা ব্যাপার। আর তো আমি এর সাথে কথা বলি, দেখা যায় যে হ্যাঁ আপনাকে খুব ভাল লাগে, আপনার নাটক ভাল লাগে, সব কিছু ভাল লাগে। তারপরে থার্ড দিন বলে আপনি কবে ছাড়বেন নাটক। তো আমার তখন মনে হয় যে এগুলা কেন কথা বলে, বা দেখা যায় ডাক্তার বাইরে থাকে, তখন আমার মনে হয় যে এর সাথে আমি কী কথা বলবো যদি আমি একে বিয়ে করি, বা একটা ইউনিভার্সিটি টিচার, তো মনে হয় এর সাথে আমার কোনো টপিক থাকবে না, এরকম মনে হয়। মানে এরকম একটা প্রেশারের মধ্যে আমরা একটা মানসিক একটা যে খোঁজা যে একজন মানুষকে প্রপার আসলে পাই কিনা যারা মনের সঙ্গে মিলবে, সেটা মাথায় ছিল এরকম যে অনেকের সাথেই আমি কথা বলেছি বিয়ের জন্য, কিন্তু দেখা যেত যে ফাইনালি গিয়ে আমি একটু ধাক্কা খেতাম যে সবাই এন্ড অফ দ্য ডেতে এসে প্রফেশন নিয়ে কথা বলতো, বা রাত 2 দিন কথা বলছি, থার্ড ডেতে এই এত রাতে ফিরেছো, এত রাতে ফিরো, মানে এরকম একটা মানে নেগেটিভ একটা ভাইব আর কি আমার কাছে মনে হতো। তো আমার কাছে মনে হতো যে আমি ছেড়ে দিব, সেটা হতে পারে যে বিয়ের পরে সংসার করতে গেলে হয়তো বা টাইম ম্যানেজ করতে পারছি না, আমি হয়তো ছেড়ে দিলাম কাজটা, কিন্তু আমার পার্টনার আমাকে বাধ্য করবে ছাড়ার জন্য, এটা আমি মানতে পারছি না, মানে মানসিকভাবে এটা আমি মানতে পারছি না। মানে আমি নিজে নিজে অনেক কিছু রিয়ালাইজ করতাম যে আমার মনে হতো যে ধরো আমি বিয়ে করে কোথাও চলে গেলাম, হয়তো আমেরিকায় চলে গেলাম, বা মালয়েশিয়ায় একটা ইউনিভার্সিটি টিচারের সাথে একবার বিয়ের কথা হচ্ছিল, ওখানে চলে গেলাম, বা লন্ডনে চলে গেলাম। দেখা যেত যে কিছুদিন পরে আমাকে এরকম ঘরে বসিয়ে রাখছে, বা কিছুদিন পর আসলে আর ভালো লাগতো না, কিন্তু তখন ওই লোকটাকেও কয়েকদিন পরে হয়তো ভালো লাগবে না। তার মানে কি আমার সম্পর্কটা বা আমার লাইফটা কি কেমন হবে, এরকম ভাবতাম আমি। তো তারপরে যখন সুজনের সাথে দেখা হয় বা শুটিং করার পরে যেদিন আমরা সেকেন্ড ডেতে শ্যুট করি, সেকেন্ড ডে রাতে আমার হঠাৎ, আমি জানি না মানে এটা মিরাকলি, মানে আমার কিন্তু শুটিং ওর সাথে কোনো কথা হয়নি, নাথিং, মানে একদমই নাথিং, কোনো কথা হয়নি, যে কাজের বাইরে যে কোনো কথা হওয়া কিছুই হয়নি। কিন্তু মনে হচ্ছিল আমি ঘুমাচ্ছিলাম, চোখ বন্ধ করার সাথে সাথে ওই শটটা আমার চোখের সামনে চলে আসছিল, যে আমাদের একটা শট ছিল যে ও আমার এখানে একটা ফেস নিয়ে ও একটা গান গাবে, তো আমি চোখ বন্ধ করলে আমি দেখতে পাচ্ছিলাম ফেসটা এখানে। তো আমি তাড়াতাড়ি উঠে যাচ্ছিলাম ঘুম থেকে, তো এরকম সারা রাত ঘুমাতে পারছিলাম না। আর সামহাও ওই দিন ইলেকট্রিসিটি ছিল না, আমাদের বাসায় জেনারেটরও ছিল না, স্কার্টেনে থাকি তখন আমি। তো এরকম একটা ভাবিয়েছে বিষয়টা, মানে ভাবনা টাবনা কিছুই না, মানে মিরাকেলি এরকম হয়েছে। তো পরের দিন সেলিম ভাই ফোন করেছে আমাকে, উনি এর আগেও অনেক কাজের জন্য আমাকে বলছে, সামহাও ম্যাচ হয় নাই, করা হয় নাই। তো উনি ওই দিন ফোন দিয়ে বলছিল যে কি কেমন লাগলো আমাদের সাথে কাজ করে, জিজ্ঞেসই করা হলো না, কালকে এত রাতে গেছো, জিজ্ঞেস করা হয় নাই। আমি জাস্ট ফান করে ওনাকে বললাম, আরে কি আর কেমন ইয়ে হবে, কালকে তো আমি ঘুমাতেই পারি নাই, আপনার সারা রাত তো আমি আপনার হিরোকেই চোখের সামনে দেখলাম। তো জাস্ট আমি এরকম করে বললাম ওনাকে, বলার পরে উনিও ফাজলামি করে উনি বলতেছে যে বিয়ে করবা নাকি, বলো তাহলে বিয়ে করাই দিই। তা আমি বলছি যে হ্যাঁ করবো। তারপর উনি বলছে সত্যি সিরিয়াস? আমি বলছি হ্যাঁ সিরিয়াস। বলছে আমি কিন্তু ওকে বলবো। আমি বলছি বলেন। মানে তখন কি সিরিয়াসলি বলছিলেন? কিছুই না, জাস্ট বলছি আর কি এরকম। তারপরে উনি আবার যে সুজনকে বলছে যে এই দীপা তো তোমাকে বিয়ে করতে চায়। তো সুজন বলছে ফাজলামি করে নাকি, একদিন মাত্র কাজ হলো, ফাজলামি করে নাকি। তো ও আবার ফোন নাম্বার নিয়ে ও আমাকে জাস্ট বকা দেওয়ার জন্য, যে এরকম আপনি মানুষকে এগুলো কি বলছেন, ফাজলামি করেন আপনি, এসব বলার জন্য আমাকে ফোন করছে। তারপরে ফোনে ও জাস্ট এটাই বলছে। বলার পরে আমি ও সরি, আসলে এটা বলা আমার ঠিক হয় নাই, সরি। তারপরে কি জানি কথা বলতে 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 ওই দিন আমরা সারা রাত কথা বলে ফেলছি। মানে ওইটা 20 তারিখ মে মাসের 20 তারিখ ছিল। সারা রাত কথা বলে ফেলছি। কথা বলার পর মানে লিটারালি ভোর পর্যন্ত কথা বলে ফেলছি আর কি ফোনে। মানে বলার পরে
পরের দিন সেলিম ভাই আবার ফোন করছে, কি সত্যি বলো বিয়ে করবা? তা আমি বলছি যে হ্যাঁ করা যায়। আবার তো বলছে যে তাহলে কিন্তু আমি ওর বাবা মাকে বলবো। এর মধ্যে যেমন সুজনের আবার ভাই বোনদের সবার বিয়ে হয়ে গেছে, মানে দুই ভাই, ওর ইমিডিয়েট ছোট ভাইও বিয়ে হয়ে গেছে, বোনও বিয়ে হয়ে গেছে, কিন্তু ও বিয়ে করছিল না এবং বাসা থেকে বিয়ের কথা বললেই ও বলছিল বিয়ে করবে না, এরকম একটা ব্যাপার। তো বলছে যে তুমি বলো আমি ওর বাবা মাকে বলবো। তাহলে আমি বলছি যে বলেন। তারপরে আবার উনি আবার ওর বাবা মাকে বলছে, বাবা মাকে বলার পরে তো বাবা তো এক লাফে, বাবা রাজি, কারণ ছেলে বিয়ে করছিল না, সে ছেলে বিয়ে করবে, কোনো সমস্যা নেই। তারপরে তো মানে আগে আপনি কিভাবে বললেন বাসাতে বাবা মার কাছে? আমরা জাস্ট আগের দিন, একদমই আগের দিন 26 তারিখে, 27 তারিখে আমাদের বিয়ে হয়, 26 তারিখে সেলিম ভাইয়ের সাথে এগুলো নিয়ে কথা হচ্ছিল যে ওর বাসায় বলে ফেলছি, উনি বলে ফেলছে যে এখন তো তোমার আম্মাকে আমি বলবো না, তুমি বলবা। আমি বলছি আপনি বলেন, আমি বলতে পারবো না এসব। তারপরে বলছে যে কি বলবো? তো আমি যা খুশি তা বলেন। তো উনি আবার আম্মাকে ফোন করে বলছে যে খালাম্মা এরকম দীপাকে তো আমরা বিয়ে দিতে চাচ্ছি, এরকম আমাদের মিডিয়ার একটা ছেলে। তা আম্মা বলছে যে হ্যাঁ আচ্ছা দেখি। আম্মা ভাবছে যে আচ্ছা হ্যাঁ দেখবে। তারপরে আবার বোন সাউদি এয়ারলাইন্সে কাজ করে, তো ও আবার 26 তারিখে ফিরবে। তো আমি বলছে হ্যাঁ আমার বড় মেয়েটা আসুক, তারপরে কথাটা বলি, তারপরে দেখা যাবে। তারপরে এই করে করে তো আমার বলছে যে না খালাম্মা কালকে তাহলে আসি। তো বলছে কালকেই আসবা? তো বলছে যে হ্যাঁ কালকে আসি, একটু তাহলে আংটি টাংটি পরায় যাই, এরকম বলতেছে। তো এই করতে করতে 12টা 1টা বাজে প্রায়, ততক্ষণে এরকম উনি একবার ফোন করে, আবার আমরা একবার, মানে এরকম কথা হতে হতে এরকম অবস্থা। মানে আমার শাশুড়িকে একবার ফোন করে, একবার আম্মাকে ফোন করে, এরকম ওনার আবার এটা বলছে, আবার আমার আম্মা বলে আমরা তো দেখি না। হ্যাঁ কালকে আসলেই তো দেখা দেখি হয়ে যাবে। রাত 1টার সময় উনি ফোন করে বলছে এই দীপা শোনো, মানে দেখা দেখির বিষয়টা কি, মানে দেখা দেখি মানে কি যে দেখে হ্যাঁ হবে না হবে এরকম, নাকি বিষয়টা কেমন, নাকি তুমি ডিসাইডেড যে তুমি বিয়ে করবা? আর যদি মনে হয় যে না দেখে সবাই বলবে যে না বিয়ে করাবো না, তাহলে বাদ দেই, এগুলা দরকার নাই। তারপরে আমারও সেটাই মনে হচ্ছিল যে আসলেই তো দেখার পরে যদি মনে হয় যে না এই ছেলের কাছে বিয়ে দিব না, বা এটা খুবই বাজে একটা বিষয় হবে না এই যুগে এসে যে দেখা দেখি কেমন, তখন বলছে চলো কালকে কাবিন করে ফেলি। আচ্ছা করেন, মানে উনি যা বলছে আমিও তা আচ্ছা ঠিক আছে চলেন কাবিনই করে ফেলি। তো তখন আবার রাত 1টার সময় বলছে তাহলে তোমার আম্মাকে বলো। আপনি বলেন। তো উনি আবার আম্মাকে বলছে যে এরকম আন্টি কালকে কাবিনই করে ফেলি। আম্মা তো তখন গেছে খেপে যে হ্যাঁ ছেলে তো দেখেই নাই, মানে ওকে তো কেউ দেখেই নাই, তাহলে কাবিন আবার কিভাবে কি হয়। তারপর আমার বড় খালা, উনি আমাদের মানে লোকাল গার্জিয়ান, তো উনি ওনাকে ফোন করলাম, উনি তখন বললো, উনি শুধু একটা কথাই বললো যে ছেলের সাথে তোমার কথা বলে তোমার মনে হয়েছে যে এর সাথে তুমি থাকতে পারবা? হ্যাঁ আমার মনে হয়েছে আমি থাকতে পারবো। ওকে তাহলে আমাদের দেখা দেখিরও দরকার নাই, কারণ তুমি যাকে পছন্দ করবা তার সাথেই তোমার বিয়ে হবে, সেটা সে যেই হোক না কেন। ওকে ফাইন। পরের দিন বিয়ে হয়ে গেল। পরের দিন হ্যাঁ সকালে উঠে আমি আর আমার বোন গেলাম শপিং করতে, ছেলের শপিং করতে, শপিং টপিং করে সন্ধ্যাবেলা বিয়ে কাবিন হলো আর কি। এটা ভীষণই মানে কি বলবো, কাবিনের স্টেজে আমাদের দুই ফ্যামিলির লোকজন প্রথম দেখা, প্রথম পরিচয় এবং প্রথম দেখা, মানে এমন অবস্থা। আর তখন আমার হাজব্যান্ডের এত বড় বড় চুল, এত বড় দাড়ি, মানে আমার আম্মা তো দেখে ওকে মাথা টাথা ঘুরায় পড়ে যাচ্ছে, এমন অবস্থা। 2 মাস সে কথা বলে নাই, মানে আম্মা ভাবছে যে এটা কি বিয়ে করলো, এটা কি কথা, এটা কেমন ইয়ে হলো। এখন তো খুব নিশ্চয়ই রিলেশনশিপটা বা বন্ডিংটা কেমন? হ্যাঁ এখন তো অনেক ভালো। মানে এখন কি জামাইকে বেশি ভালোবাসে না মেয়েকে? মানে এখন যেটা হয়েছে, এখন আসলে জামাই ব্যাপারটা আর নাই, ছেলে একদমই ঘরের মানুষ, ছেলে এরকমই। আচ্ছা, তারপরে কাজ করতে তো কোনো প্রবলেম হয়নি, মানে একদম নিজে যেভাবে কাজ করতেন? সেটা তো মানে ওই যে বললাম যে ওকে মানে ওর মানে আমি কিন্তু জানতামও না যে ও লেখাপড়া করেছে কিনা, বা ও আদৌ কি পড়াশোনা করেছে, বা এটা আপনি জানতেন না? একদম আমি জিজ্ঞেসই করি নাই, ওর ভালো নামটাও আমি জানতাম না, মানে বিয়ের আগে আমি জানতামই না ও লেখাপড়া করেছে কিনা, ইভেন ওর আগে কোনো বিয়ে শাদী হয়েছে কিনা আমি সেটাও জানতাম না, মানে সেটাও জিজ্ঞেস করি নাই। পরের দিন আমার মনে হয়েছে যে আসলে তো এটা তো
মানে একটা বিশাল ব্যাপার হয়ে গেল যে আমি তো জিজ্ঞেস মানে এমনও হতে পারতো যে ও ম্যারেড বা ডিভোর্স বা ওর কিছু একটা এরকমও তো হতে পারতো। তো পরের দিন আমি সব মানে প্রথম আলো আমাকে ফোন করে বললো যে আপনি যাকে বিয়ে করছেন তার ভালো নাম কি বা ভাইয়া কি করে, আমি তো জানি না, আচ্ছা আপনি রাখেন আমি জিজ্ঞেস করে জানাচ্ছি। তারপরে আমি ওকে জিজ্ঞেস করে জানলাম। মানে পরের দিন অবশ্য আমরা বিয়ে করে আমরা কাবিনের দিন, ও তো পরের দিন ও আউটডোর চলে গেছিল, কারণ হুট করে যেহেতু বিয়ে, ও আউটডোর চলে গেছিল, আমি আমার শুটিংয়ে চলে গেছি এরকম। তো পরে জিজ্ঞেস করেছি আর কি। খুবই ইন্টারেস্টিং আপু, এই গল্প আরো দীর্ঘায়িতভাবে শুনতে চাই, কিন্তু একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি সাথে থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত। দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন আপনাদের ভীষণ প্রিয় একজন মানুষ, জনপ্রিয় অভিনয় শিল্পী দীপা খন্দকার। আপু আরও একবার স্বাগত। ভীষণই মজার একটা গল্প শুনছিলাম, এবং আমার কাছে কখনো কখনো মনে হচ্ছিল যে আমি কি এটা বাস্তব শুনছি। মানে আসলে এটা বাস্তব হওয়া উচিত না, মানে এরকম ভাবে বিয়ে করা আসলেই আমার কাছে এখন মনে হয় যে আসলে এইভাবে বিয়ে করা উচিত না। যে উত্তরটা, যে প্রশ্নটা আমি করেছিলাম ব্রেকে, আমরা এখন লাইভে আবার প্রশ্নটা করি যে এখন কি মনে হয় যে সেই হুট করে নেওয়া ডিসিশনটা একটা লাইফের খুব সুন্দর ডিসিশন ছিল? আমার কাছে যেটা, আমি ভাগ্যে বিশ্বাস করি আর আল্লাহকে বিশ্বাস করি অনেক বেশি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের না আসলে মানে ওই যে আমরা বলি না যে বিয়ে শাদী এগুলো সবই আসলে আল্লাহর ইচ্ছা, মানে তোমার জুটি কোথায় আছে সেটা আল্লাহ ঠিক করে রেখেছেন, এরকম একটা ব্যাপার। তো হয়তো এরকমই, এজন্যই এইভাবে ওই ঘটনাটা ঘটেছে এরকম মনে হয়। আর আমি সবসময় বিশ্বাস করি যে যা কিছু হবে আমার সাথে, যা কিছু হবে সেটা ভালোই হবে আসলে। একদম। তারপর তো কাজ করেছেন প্রচুর, কাজে তো কাজ করেছি, কাজের তো কোনো ইয়েই ছিল না। যে ওই যে বলছিলাম যেটা, যে আমি ওকে বিয়ের ব্যাপারে ওর অন্য কোনো যোগ্যতা আমি কখনো দেখিনি, যেহেতু বিয়ের আগে আমি জিজ্ঞেসই করিনি ও লেখাপড়া করেছে কিনা বা ওর আর্নিং কত, কাজ করে কয় টাকা আর্ন করে। যদিও সেই সময় দেখা গেছে আমি 2.5-3 লাখ টাকা আমি আর্ন করি, এরকম একটা সময় ছিল। সো আমি প্রয়োজনই মনে করি নাই যে টাকা কি একটা ফ্যাক্টর, হাজব্যান্ডের টাকা কি হবে না হবে, কোনো যোগ্যতাই আমি তখন দেখিনি আসলে। আমি একটা জিনিসই আমার মাথায় কাজ করেছে যে ও থিয়েটার করে, মানে ও মিডিয়ারই একটা মানুষ, সো ওর সাথে অ্যাটলিস্ট আমি কথা বলতে পারবো, শুধু এইটুকুই আমার কাছে মনে হয়েছে। আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। যোগ্যতার ক্ষেত্রে এটাই আমার মনে হয়েছে যে একটা মানুষের সাথে যদি আমি কথাই না বলতে পারি, তার সাথে আমি থাকবো কি করে। একদম। সো আমার মনে হয়েছে যে ওর সাথে আমি কথা বলতে পারবো। আর গিয়ে তো দেখলাম যে আরেক স্টেপ আপ, সেটা হচ্ছে আমার শ্বশুরও অ্যাক্টিং করতেন, আমার দাদা শ্বশুরও অ্যাক্টিং করতেন। আমার দাদা শ্বশুর উনি যাত্রা করতেন সেই সময়, আর আমার শ্বশুর থিয়েটার করতেন, সিনেমায় অভিনয় করেছে, নাটকে অভিনয় করেছে। সো আমার ওই বাসার পরিবেশটা একদমই ডিফারেন্ট। ওই বাসায় যেমন আমাদের এই কাজটাকে একটা কাজ হিসেবেই দেখা হয়, কখনোই মনে হয় না যে আমরা কয়টায় ফিরলাম বা আমরা কি কাপড় পরলাম, আমরা কি অভিনয় করলাম, কার হাত ধরলাম, কাকে জড়ায় ধরলাম শুটিংয়ের জন্য, এগুলা ওই বাসায় কোনো মানে কাউন্টেবল না। তার মানে এটা তো আপনি আগে জানতেন না, কিন্তু এটাও একটা বড় প্লাস পয়েন্ট হয়ে গেল যে আমার আলাদা করে তাদেরকে আর এডুকেট করতে হচ্ছে না, যে এটা একটা আলাদা প্রফেশন। মানে ওইটাকে আসলে এডুকেট করা যায় বলে আমার মনে হয় না। ওইটা যদি ফ্যামিলিতে না থাকে আমার মনে হয় না যে ওটা করা যায়। যেমন আমাদের যেমন বিয়ে শাদী হলে তো ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, বাট এটা নিয়ে আমাদের জীবনে কখনো ঝগড়া হয়নি যে ও কয়টায় ফিরলো বা আমি কয়টায় ফিরবো, কারণ আমরা জানি ও কোথায় কে কি করছে, কোথায় কি করছে শুটিংয়ে, মানে ওর শুটিং কখন শেষ হবে এটা আমি তো জানি। বা কখনো দেখা যায় যে 4টায়ও শেষ হচ্ছে, কখনো সন্ধ্যা 7টায়ও শেষ হচ্ছে, এটা নিয়ে কখনো আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। বা কখনো দেখা যায় হয় না যে এর সাথে শুটিং করা যাবে না, এর হাত ধরলো কেন, এই বিষয়গুলা আমাদের লাইফে নাই আর কি। একদম। আপু তারপরে তো আসলে আপনার সন্তানরা চলে আসলো এবং ওরা বড় হচ্ছিল, ওদেরকে সময় দিচ্ছিলেন, তখন তো একটু কাজ নিশ্চয়ই কম করতে হয়েছে। কখনো কি এই সময়টা আপনাকে কোনো ডিপ্রেশন বা যে আমি কাজ করতে পারছি না কখনো ভুগতেন কিনা?
না ভুগি নেই কেন, কারণ আসলে ওইভাবে খুব বেশি ব্রেক আমাকে নিতে হয় নাই। কাজের পরিমাণটা কমেছিল কিন্তু একদম ব্রেক না সেটা। যেখানে আমি 30 দিন কাজ করতাম সেখানে আমি হয়তো 8-10 দিন কাজ করছিলাম, বা এখনও সেটাই করি, 8 দিন 10 দিন কাজ করি। সো যেটা হয় মানে ওই 8-10 দিন কাজটা বরঞ্চ কমফোর্টেবল লাগছিল, কারণ হচ্ছে কি বাসার এত ব্যস্ততা, বাচ্চাকে নিয়ে, বাচ্চাদের তো আসলে অনেক টাইম দিতে হয়, তো ওর মাঝে আবার 8-10 দিন কাজও করছিলাম। সো পুরোটা সময়ই আমার কাছে আমি ভালোই ছিলাম, আমার কখনো মনে হয়নি যে আমি কাজ করছি না, সেটা কখনো হয়নি। এবং যখন আপনি আসলে এই যে জনপ্রিয়তা তুঙ্গে, সেই সময়টাতে বিয়ে, সন্তান, তখন সিনেমার অফার নিশ্চয়ই অনেক পেয়েছেন। সিনেমার অফার আসলে আমার বিয়ের আগেও পেয়েছি প্রচুর, বিয়ের আগেই বেশি পেয়েছি। তখন যেটা হয়, আমাদের সিনেমার অবস্থা ভালো ছিল না, একটা মানে অশ্লীল সিনেমা, কাটপিস, এই ব্যাপারগুলো ঢুকে গিয়েছিল। তখন ভয় লাগতো, বয়স কম ছিল, মনে হতো কি যে অ্যাডজাস্ট করতে পারবো না বোধহয়, বা যদি এই সিনেমায় এমন কিছু থাকে তখন সারা জীবন একটা বিষয় হয়ে যাবে যে আমি এরকম একটা সিনেমা করেছি, তো ওই ভয়টা কাজ করতো। তারপরে যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে আসলে এগুলা নিয়ে আর ভাবিনি সিনেমা করব বা এসব। তখন ওরকম ডিফারেন্ট টাইপের সিনেমা তো আসলে হতো না, ডিফারেন্ট গল্প, বা এই আমাদের নাটকের লোকরা যখন সিনেমা বানানো শুরু করলো, তখন শুরু হলো ডিফারেন্ট গল্পের সিনেমা বানানো। সেটা তো লাস্ট প্রায় 10 বছর হলো ম্যাক্সিমাম। এবং আপনি তো তারপরে কাজ শুরু করেছেন, এখন তো কাজ করছেন সিনেমাতে। তারপরে কাজ শুরু করলাম সিনেমায় 2018-তে। প্রথম আমি কলকাতায় কাজ করলাম ভাইজান এলোরে। ওটা তো একটা বিশাল ব্যানারের কাজ এবং অনেক ভালো একটা ক্যারেক্টার ছিল, সো অনেক স্যাটিসফাইডলি কাজটা করেছি। আর এখনো করছি, বাংলাদেশে অনেক কাজ করেছি, আমাদের এফডিসি ঘরানারও বেশ কিছু কাজ করেছি এবং ভালো লাগছে আর কি। একদম। এবং আপনাকে দেখে আসলে মানে সিনেমাতে দেখে, নিয়মিত দেখে দর্শকরাও ভীষণ উৎফুল্লিত। এখন তো ওটিটি প্ল্যাটফর্মে আসলে বেশ ডিফারেন্ট গল্পের কাজ হচ্ছে, আপনি তো সেই ধরনের কাজ করতে পছন্দ করেন। কতটা করলাম, রিসেন্টলি একটা কাজ করলাম, ঈদে রিলিজ হলো হইচইতে, রুমিতে খুবই ডিফারেন্ট একটা ক্যারেক্টার আমি করেছি। যারা দেখেছে তারা বলতে পারবে। এখন আমি মানে ডিটেলটা বলছি না বা বলতে চাই না, কারণ আমার ক্যারেক্টারটা খুবই রহস্যময় একটা ক্যারেক্টার। সো ওইটা বলে দিলে আসলে গল্পের আর কিছুই থাকবে না, স্পয়লার দিয়ে দেওয়া হবে। সো রুমি অন এয়ার স্ট্রিমিং চলছে এখন। তারপর এর আগে করেছিলাম যখন ওটিটি জাস্ট শুরু হলো, বিঞ্জের জন্য করেছিলাম ক্রসরোডটা আছে বিঞ্জে। তারপরে তো RTV অনলাইন, এখন দীপ্ত প্লের জন্য একটা কাজ করছি, হাইড অ্যান্ড সিক। ওটিটিতে বেশ কয়েকটা অনেকগুলো কাজ করা হচ্ছে। এবার তো সিনেমাও রিলিজ হলো। হ্যাঁ, 2টো সিনেমা রিলিজ হলো। এখন কাজ করার ক্ষেত্রে কি ক্যারেক্টারটাকে আলাদা করে ভাবনায় নিয়ে আসছেন কিনা, যে আমার ক্যারেক্টার আগে পছন্দ হতে হবে তারপরে? একদমই। এখন যেটা হয় যে ক্যারেক্টারটা পছন্দ হতে হবে মানে হচ্ছে একটু ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই, যে একদম তথাকথিত টাইপের ক্যারেক্টার তো অনেক করেছি লাস্ট প্রায় 25 বছর ধরে যেহেতু কাজ করছি, অনেক চরিত্র অভিনয় করে ফেলেছি এবং সবসময় দেখা যায় যে খুব পজিটিভ ক্যারেক্টারগুলোই বেশি করেছি আমি। এখন একটু ডিফারেন্টলি চিন্তা করছি। নেগেটিভ ক্যারেক্টার কি কখনো করা হয়েছে? এই যে এর মধ্যেই করলাম, মানে ওটিটির জন্য করেছি, তারপর সিনেমায় করেছি। আচ্ছা, কেমন লাগে নিজেকে নেগেটিভ ক্যারেক্টারে যখন পর্দায় দেখা হয়? ভালোই লাগে, ডিফারেন্ট লাগে যে আচ্ছা একটু আমার জায়গা থেকে বেরিয়ে একটু অন্যরকম চরিত্রে অভিনয় করছি। একদম। আপনি যে 25 বছরের কথা বলছিলেন, যে 25 বছর ধরে কাজ করছেন, অসংখ্য চরিত্রে অভিনয় করা হয়ে গেছে, কখনো তো রিপিট চরিত্রেও কাজ করতে হয়, তখন কি নিজেকে নতুন করে ভাঙেন কিনা? হ্যাঁ, একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করি, কখনো কস্টিউমে, কখনো হয়তো ডায়লগ থ্রোয়িং বা এই ধরনের একটু চেঞ্জ আনার চেষ্টা করি। আচ্ছা, এবার একটু সন্তানদেরকে নিয়ে জানতে চাই। ওরা তো একটু একটু করে বড় হচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে। ওরা কি অভিনয়ে আসতে চায় নাকি কোন প্রফেশনে বা কি দেখছেন আসলে? আসলে যেটা হয়, আমার ছেলে গানটা গাইতে পছন্দ করে অনেক, গান গায়, আর মুভিও দেখতে খুব পছন্দ করে, কিন্তু অভিনয়ে
এখনো পর্যন্ত করেছে, একদমই করেনি তা না। ও আমার সাথে একটা বড় সিরিয়ালে অভিনয় করেছে, আরো ছোট ছিল তখন, 7-8 বছর, 8-9 বছর ছিল বয়স, তখন করেছে। মাঝখানে লাস্ট 5-7 বছর ধরে কোনো অভিনয় করেনি। টুকটাক আমার মেয়েটাও একটু বিজ্ঞাপনে কাজ করেছিল আমার সাথে। মানে ওইটা নিয়ে আমাদের আসলে এরকম কিছু প্ল্যানিং নাই, যে বা বাইন্ডিংসও নাই, চাপিয়ে দেওয়ার ব্যাপারটাও নাই যে ওকে এটা করতে হবে বা ওটা করতে হবে। ওদের যেটা পছন্দ, যেটা পছন্দ, যেমন বুঝতে যেটা পারি সেটা হচ্ছে গানটা আমার ছেলে ভীষণ এনজয় করে। মানে ওটা ওর মানে একদম লাইফের একটা, কি বলে, কি ধরনের গান গাইতে পছন্দ করে বা গান শুনে? ও সব ধরনের গান শুনে, আচ্ছা। যেহেতু ছায়ানটে শেখে, ও শেখে যদিও ওখানে তো ক্লাসিক্যাল শেখায়, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি সবই শেখে ওখানে। গাওয়ার সময় তো সব রকমের গায়, ব্যান্ড গায়, কখনো ইংলিশ গায় বা আবার রবীন্দ্রসঙ্গীতও গায়, সো সব রকমই গায়। তার মানে ওরা আসলে পরবর্তীতে নিজেদের পছন্দ মতো যেটা বেছে নেবে। আমার সাপোর্ট সবসময় থাকবে, কারণ মানে আমার ফ্যামিলিকে আমি যেরকম দেখেছি যে আমাদের কোনো কিছুতেই কখনো প্রেশারাইজ করে নাই যে এরকম লাগবে, ওরকম লাগবে, বা এটা কেন করছো না, ওটা কেন করছো না। সবসময় এরকম মানে একটা ফ্রিডম ছিল। আমার ক্ষেত্রে তো আরো, আমরা যেহেতু আরো একটু অ্যাডভান্স জেনারেশন, সো আমরা একটু বেশি হওয়া উচিত। হ্যাঁ, অ্যাডভান্সলি চিন্তা করব। কাজ কি ওরা দেখে? হ্যাঁ হ্যাঁ দেখে। আচ্ছা, দেখে কি কোনো মন্তব্য করে কিনা যে মা এভাবে করতে পারতে, বা করে মানে হচ্ছে না এভাবে করতে পারতে এরকম ঠিক না। আমার ছেলে হচ্ছে মেকিং সাইডটাও খুব ভালো মানে ক্রিটিসাইজ করে, সেটা হচ্ছে মেকিং এর দিকটাও ভাবে, বলে যে এটা ভালো হয়নি বা এটা ওইটা আরেকটু ভালো হতে পারতো, বা এটা এরকম, বা লিখে, রিভিউ লিখে মাঝে মাঝে। মানে বাহ, তাহলে এটা তো মানে ভীষণ আনন্দ দেয় নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা। যেমন রুমি, আমি ঈদ গেল অলমোস্ট তো প্রায় 10-12-15 দিন হয়ে গেল, এখন আমি দেখিনি। ঈদের আগের রাতে রিলিজ হয়েছে, আমি দেখিনি আমার ছেলের জন্য, কারণ আমি যখনই ছাড়ি ও আমাকে ফেলে তুমি দেখে ফেলছো, মানে ওর যে ও দুজনের সময় মিললে তারপর দেখা হবে, সময় মিললে তখন দেখা হবে। অনেক প্রোডাকশন এরকম হয় যে খুব ভালো একটা কিছু এসছে, ও হয়তো ওর হয়তো স্কুলের চাপ, তো হয়তো পরীক্ষা বা কিছু, তখন আমি ওর জন্য বসে থাকি যে আচ্ছা ও যখন টাইম পাবে তখন ওর সাথে দেখব। অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো লাগছিল। আসলে কখন যে সময়টা শেষ হয়ে গেছে আমি নিজেই টের পাইনি। অনেক ধন্যবাদ। যদি দর্শকদের কিছু বলতে চান। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের নাটক দেখবেন, সিনেমা দেখবেন, বাংলা গান শুনবেন, সংস্কৃতির সাথে থাকবেন, আর অনেক দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য। সর্বোপরি আমি বলবো যে আমাদের কালচারাল সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রাখছেন এবং আপনারাই বাঁচিয়ে রাখবেন। অনেক ধন্যবাদ আপু, অনেক শুভকামনা থাকলো। অনেক শুভকামনা। দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন।